পশ্চিম আকাশে সূর্যিমামা অস্ত গেছে বেশ কিছুক্ষণ হলো। ইতিমধ্যেই চারিদিক ছেয়ে গেছে নিকষ কালো অন্ধকারে। অদূরে ভেসে আসা হিংস্র জীবজন্তুর কলতান আর ঝিঁঝি পোকার ডাক মাঝে মাঝেই নিস্তব্ধতাকে ভঙ্গ করছে। মেঠো পথ ধরে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল সাধন আর মালতী। বেশ কিছুটা এগোনোর পর সাধন নীরবতা ভেঙে বলল, পৌঁছতে পৌঁছতে যে সন্ধ্যা হয়ে যাবে একদমই বুঝতে পারিনি। এতবার করে তোমাকে বললাম, তাও তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার কোন কথাটা আমি শুনি না বলো তো গিন্নি? হ্যাঁ, আমাদের বিয়ের পর থেকে তো তুমিই শুধু বলো আর আমি শুনি। এই সন্ধ্যায় জঙ্গলের পথ ধরে যাওয়াটা কি খুব দরকার ছিল? আরে ট্রেনটা স্টেশনে এত দেরি করে পৌঁছলো, সেটাতে আমি কি করতে পারি বলো দেখি? হ্যাঁ, তারপর স্টেশন থেকে এতটা পথ হেঁটে আসা সে কি কম কথা? আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি তো সোজা রাস্তা দিয়ে গেলেই পারতে, বলো তো। আর এই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়াটা মোটেও ভালো নয়। জঙ্গলে কত রকমের বিপদ থাকতে পারে তুমি জানো না? হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো, তবে তুমি এত চিন্তা করো না। আরে আমি তো তোমার সাথেই আছি নাকি? আমার না মনে হচ্ছে কেউ যেন অনেকক্ষণ ধরে আমাদের লক্ষ্য করছে, জানো। এইসব কিছুই তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কই, কে দেখছে? আমি সত্যি বলছি। ঠিক আছে, চলো দেখি কার এত বড় সাহস আমি থাকতে আমার সুন্দরী বউকে দেখে। আরে এটা তো একটা কাকতাড়ুয়া। আর আমরা কি না কি ভাবলাম। তার মালতীকে কাকতাড়ুয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে সাধন বেশ অবাক হয়ে গেল। এই মালতী, কি হলো তোমার? এই মালতী, কথা বলছো না কেন? কিছু কিছু বললে? আমি জিজ্ঞেস করলাম যে এইভাবে কাকতাড়ুয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? না না, কিছু না। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, মা চিন্তা করবে। হ্যাঁ চলো। মালতীর এমন হঠাৎ পরিবর্তন সাধনের নজর এড়ালো না, কিন্তু সে কোনো কথা না বলে আবার চলতে শুরু করলো নিজের গন্তব্যের উদ্দেশ্যে। দরজায় টোকা পড়ার আওয়াজ পেয়ে মিনতি দেবী বাইরে অপেক্ষারত আগন্তুকের উদ্দেশ্যে আসছি আনন্দে গদগদ হয়ে তিনি বললেন, ও মা, মালতী আর বাবা জীবন যে, এসো বাবা, ভেতরে এসো এসো। ও, এখন আমার কোনো কদরই নেই তাই না? জামাই সব। তা তো হবেই মা, 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র স্বাদের জামাই বলে কথা। কেমন আছেন মা? ওই চলে যাচ্ছে আর কি। 1 বছর পর তাহলে আমার জামাইয়ের শ্বশুর বাড়িতে পা পড়লো। আসলে মা, অফিসে বড্ড কাজের চাপ, তাই তো আসতে পারিনি। এই দিন কয়েক ছুটি পেতেই আপনার মেয়েকে নিয়ে চলে এলাম। তা বেশ করেছো। তা তুমি কেমন আছো বলো? এই মোটের উপর বলতে গেলে ভালোই। শুরু করুন। কিন্তু বাবা, তোমাদের আসতে এত দেরি হলো যে। আর বলবেন না মা, আজ অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজে শহরে যেতে হয়েছিল, তাই সকালে ট্রেনটা ধরতে পারিনি, তাই তো বিকেলে ট্রেনে এলাম। জানো মা, তোমার জামাইকে কতবার বললাম যে সকালে ট্রেনটা যখন পেলাম না, তাহলে আজ বিকেলের ট্রেনে পলাশপুর আসতে হবে না, পরের দিন সকালের ট্রেনে যাব, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না। সেসব তো বুঝলাম, পথে ঘাটে কোনো অসুবিধে হয়নি তো? না না, অসুবিধা কেন হবে? আসলে আমাদের পৌঁছতে আরেকটু দেরি হলো, তার কারণ অবশ্যই আপনার মেয়ে। হ্যাঁ, মেয়ে? তা কি করেছে আমার মেয়ে? তার নাকি জঙ্গলের পথে আসার সময় মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। তোমরা জঙ্গলের পথ হয়ে এসেছো? তারপর তোমরা কি করলে? কি আবার করবো, আপনার মেয়েকে নিয়ে কিছুটা এগোতেই দেখলাম ওই গাছের ধারে, বুঝলেন, একটা কাকতাড়ুয়া দাঁড়িয়ে। কি বললে? কাকতাড়ুয়া? হ্যাঁ মা, একটা কাকতাড়ুয়া। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো। যাই হোক, তোমরা অনেকটা পথ কষ্ট করে এসেছো, হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নাও, আমি হেসে গেলাম।
রাতের খাবার খাওয়া শেষ করে সারাদিনের ক্লান্তিতে সাধন আর মালতী দুজনেই নিজেদের ক্লান্ত দেহ দুটো এলিয়ে দিল বিছানায়। আর কয়েক মুহূর্তের মধ্যে দুজনের চোখে ঘুম নেমে এলো। রাত্রি তখন বেশ গভীর। হঠাৎ ঘুম ভেঙে গেল মালতীর। ওঠো, আমি এসেছি তোমার কাছে। ওঠো মালতী, ওঠো, এসো আমার কাছে। আমি যে তোমার অপেক্ষা করছি। আসছি আসছি আমি। কথাগুলো শুনে মন্ত্রমুগ্ধের মতো মালতী বিছানা থেকে উঠে এগিয়ে গেল দরজার দিকে। শটান বেরিয়ে গেল বাইরে। ওদিকে কোনো এক অজানা কারণে সাধনের ঘুম ভেঙে গেল। একটু জল দাও তো মালতী, খুব পিপাসা পেয়েছে। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সাধন পাশ ফিরে দেখল শুধু বিছানা কেন, সেই ঘরেও কোথাও মালতীর কোনো অস্তিত্ব নেই। মালতী, মালতী কোথায় তুমি? এ কি, দরজাটাও তো খোলা, তাহলে কি বাইরে গেল? কিন্তু এত রাত্রিরে বাইরে কি এমন কাজ থাকতে পারে? যাই, আমি বরং দেখি গিয়ে মালতী কোথায় গেল। বাইরে গিয়ে দেখলো মালতী কারোর সাথে যেন একটা কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে সেটা পরিষ্কারভাবে বোঝা না গেলেও এসব দেখে আর নিজের মাথা ঠিক রাখতে পারল না সাধন। সে চিৎকার করে মালতীর নাম ধরে ডেকে বলল, মালতী, এত রাত্রে কার সঙ্গে কথা বলছো তুমি? সাধনের চিৎকার শুনে মালতী পেছন ফিরে তার দিকে তাকালো। সাধন দেখলো কালো চাদর মুড়ি দিয়ে কেউ একটা পালিয়ে যাচ্ছে। এই এই, দাঁড়াও দাঁড়াও, খবরদার, পালাবে না বলছি, দাঁড়াও দাঁড়াও। অন্ধকারে কে পালিয়ে যাচ্ছে সেটা বোঝা না গেলেও পালিয়ে যাওয়া লোকটির চেহারার সাথে সাদৃশ্য রয়েছে সন্ধেবেলায় দেখা সেই কাকতাড়ুয়ার। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সাধন। প্রচন্ড রাগে সে মালতীকে প্রশ্ন করল, ওই কাকতাড়ুয়ার আড়ালে কে ছিল? মিথ্যে কথা বলার কোনো চেষ্টা করবে না আমার প্রতি। আমি স্পষ্ট দেখেছি তুমি কারোর সাথে কথা বলছিলে, আর সে আমার গলাটা শুনে সেখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, ও তো এসেছিল আমার সাথে দেখা করতে। আজ আমি খুব খুশি। ও বলেছে আর কিছুদিনের মধ্যেই আমাকে ওর কাছে নিয়ে যাবে। মালতী, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। মাঝ রাত্রিরে একজন পর পুরুষের সাথে দেখা করা কোনো ভদ্র বাড়ির মেয়ে বউ করে না। আমি এখানে এসেছি তাই সে আমার সাথে দেখা করতে এসেছিল। এতে অন্যায়ের কি আছে শুনি? আমি ওর সাথে দেখা করেছি, বেশ করেছি, পরেও করব। ছি 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 মালতী, ছি ছি ছি। তোমার চরিত্র যে এরকম প্রকৃতির সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। এরকম জানলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। আমি কালকে তোমার মাকে সবটা বলবো। আমি জানতে চাই যে উনি এই সমস্ত ব্যাপারে অবগত কিনা। আমাকে একদম বিরক্ত করবে না। রাত হয়েছে, ঘুমোতে যাও। এত বড় অন্যায় করেও তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মালতী। এই একটা বছর আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি। ছি মালতী, ছি 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 ছি। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? মালতী আর কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ওদিকে সাধনের মনে নানা রকম প্রশ্নের উদ্রেক হতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই কাকতাড়ুয়াটা কে? কি বা তার সম্পর্ক মালতীর সাথে? সে কি আদৌ মানুষ নাকি অন্য কেউ? এসব ভাবতে ভাবতে সাধনের চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে সাধনের ঘুম ভাঙতেই, আমার সাথে বিয়ের আগে আপনার মেয়ের সঙ্গে যে অন্য কারোর প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল সেটা তো জানানো আমাকে একবার উচিত ছিল আপনার। এসব কি কথা বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুনুন, আমি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করি। কাল রাতে আপনার মেয়ের সঙ্গে সে দেখা করতে এসেছিল। আমি চিৎকার করতে সে পালিয়ে যায়। কি বলছো এসব? না 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 না, এসব কিছু মিথ্যে। এই সব কিছু যদি মিথ্যা হয় তাহলে সত্যিটা কি? আমি সেটাই জানতে চাই। ওই কাকতাড়ুয়াকে, কি সম্পর্ক তার মালতীর সাথে? দাঁড়াও দাঁড়াও, আমার মুখে সবটা শোনো। তারপর তোমার যদি মনে হয় যে আমার মেয়ে দোষী, তাহলে আমি আর তোমাকে আটকাবো না। তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিও। আর কি শোনার বাকি আছে বলতে পারেন? ঘটনাটা আজ থেকে 1 বছর আগের।
ঘটক মশাই মালতীর জন্য একটা সম্বন্ধ এনেছিলেন। তারপর যাই বলুন মিনতি দেবী, আপনার মেয়ের জন্য এমন সুপাত্র আর একটাও পাবেন না, বুঝলেন। এই জমিদার বাবু নিজে মালতীকে পছন্দ করেছেন। এ তো আমাদের পরম সৌভাগ্য যে আমার মেয়ে জমিদার বাড়ির বউ হবে। তাছাড়া কানাঘুষো শুনেছি জমিদার বাবুর ছেলের চরিত্র খুব একটা ভালো নয়। আপনি ভুল শুনেছেন। এই স্বভাব চরিত্রের দিক থেকে কেশবচন্দ্র খুবই ভালো মানুষ। আর তাছাড়া এই লোকের কাজই তো হচ্ছে সমালোচনা করা। তাছাড়া আজকালকার দিনে কেউ কি কারোর ভালো দেখতে পারে? হ্যাঁ, একদম পারে না। বুঝতেই তো পারছেন ঘটক মশাই, হাজার হোক আমি মেয়ের মা। আমি যদি মেয়েকে সুপাত্রের হাতে তুলে না দিতে পারি তবে যে মরেও শান্তি পাবো না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মিনতি দেবী, আপনার মেয়ে সুখেই থাকবে। পাশের গ্রামের চৌধুরীদের মেয়ে মালতীর সাথে তোর বিয়ে ঠিক করেছি। বাবা, কি বলছো? বিয়ে? আমাকে না জানিয়ে তুমি বিয়ে ঠিক করে ফেললে? এটা মোটেও ঠিক করনি তুমি। তুই কি জানিস তোর এই দুর্নীতি, মদ্যপান, উদাসীনতা সব কিছু এমনভাবে চলতে থাকলে আমাদের পরিবারের মান মর্যাদা তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। মেয়েটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তুই মেয়েটিকে বিয়ে করলে সুখী হবি, আর আমি তোর বাবা তোর খারাপ চাইবো? হ্যাঁ, কোনো দিন না। তুমি যাই বলো, এই বিয়েতে আমার মত নেই। মত থাকুক আর নাই থাকুক, এই বিয়ে তোমাকে করতেই হবে। বাবা, জীবনটা আমি আমার মতো করে কাটাতে চাই, আর আমি চাই না আমার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিক। কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার মতন বোধ শক্তি তোমার এখনো হয়নি কেশব। দিন দিন আমার বয়স বাড়ছে, আর কবে বুঝবে? আমি মরলে যখন জমিদারির দায়িত্ব কাঁধে এসে পড়বে তখন বুঝতে পারবে। বাবা, তুমি তো জানো আমি এইসব কিছু মেনে চলতে পারি না। আমার তো তার প্রতি কোনো অনুভূতিই নেই। আমি চাই আমার মতন জীবন কাটাতে, এবং বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দেওয়া উচিত নয়। চুপ কর বেয়াদব, তোকে এই বিয়ে করতেই হবে। আর যদি তুই ওই মেয়েকে বিয়ে না করিস তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব। আমার সম্পত্তির একটা কানা করিও তুই পাবি না, এই কথাটা যেন মনে থাকে। কাজটা তুমি মোটেও ঠিক করলে না বাবা। অগ্রহায়ণ মাসের শেষের দিকে সকালবেলা দুই বাড়িতেই কেশবচন্দ্র ও মালতীর বিয়ের জন্য প্রস্তুতি চলছে। সবার মুখে অদ্ভুত এক আনন্দ এবং উত্তেজনা, কারণ বরযাত্রীরা কেশবকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছে। দুই গ্রাম জুড়ে উৎসবের আমেজ, সবাই মজে হাসি ঠাট্টাতে। এত উৎসব আনন্দের মাঝেও আকাশে জমা কালো মেঘ কেউ খেয়াল করল না। ওরা জঙ্গলের মাঝ বরাবর মেঠো রাস্তায় পৌঁছতেই হঠাৎ আকাশে তীব্র গর্জন শোনা যায়। বজ্রপাত হওয়ার সাথে সাথে বরযাত্রীরা যে যেদিকে পারল প্রাণ বাঁচাতে দৌড় লাগালো। তাদের একজনও কেউ কেশবের দিকে খেয়াল করল না। এক মুহূর্তের মধ্যে বজ্রপাতে কেশব মাটিতে পড়ে যায়। শুধু ভেসে আসে একটা কাতর কণ্ঠস্বর। আচ্ছা, বরের বাড়ি থেকে এখনো তো কেউ এলো না, কতক্ষণ তো হয়ে গেল। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো চন্দনা, তুমি আজকের এই শুভ দিনে এমন অলক্ষণে কথা বলছো যে? এক্ষুনি শুনে এলাম মালতীর সাথে যে জমিদারের ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, পথে আসার সময় বাজ পড়ে মারা গেছে। আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হলো দিদি, এবার কি হবে? কি এমন পাপ করেছিলাম আমরা যে আজ আমাদের এই দিনটা দেখতে হলো? ব্যাপারটা খুবই দুঃখজনক। তোকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু একটা জিনিস ভেবে দেখতো,
এই ঘটনাটা যদি বিয়ের পর ঘটতো তাহলে মালতী তো সারা জীবনের জন্য। কিছুটা দূরে একটা বড় গাছের নিচে কেশবের মৃতদেহ হেলান দিয়ে পড়ে রয়েছে। বজ্রপাতে তার শরীরে কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে, তার মুখে রয়েছে অজানা অস্বস্তি। গাছের তলেই তার দেহ নিশ্চলভাবে পড়ে রয়েছে, যেন পুরো পৃথিবী তার জন্য থেমে গেছে। এ তো বিনা মেঘে বজ্রপাত। কিন্তু কেশব, সে তো বজ্রপাতে মারা গেছে, কিন্তু ও এখানে কি করে এলো? সে তো কিছুই বুঝতে পারছি না আমি। এইভাবে এইদিকে আনন্দের দিন অন্যদিকে অকাল মৃত্যুর শোকের সাথে পাল্টে যায়। ওই ঘটনার পর মালতী কেমন যেন চুপচাপ হয়ে যায়। তারপর গ্রামবাসীদের পরামর্শে আমি মালতীকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাই। বাবা, সবটাই তো আপনাকে বললাম, এখন কি করণীয় আপনি বলুন। বুঝলাম। দেখি মা, তোর হাতটা দে তো। কি বুঝলেন বাবা? সমস্যা তো খুব গম্ভীর রে মা। তোর মেয়ের তো মাঙ্গলিক দোষ রয়েছে। এই দোষ খণ্ডাতে না পারলে বিপদ আরো বাড়বে। বাবা, এখন আপনি একমাত্র পারেন আমার মেয়েকে বাঁচাতে। একটা উপায় রয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পূর্ণিমা তিথিতে তোর মেয়ের মাঙ্গলিক দোষ খণ্ডন করব। তার জন্য কি করতে হবে? বিশেষ কিছুই নয়, পূজা সম্পন্ন করে কলা গাছের সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে সেই গাছ কেটে ফেলতে হবে। ঠিক আছে বাবা, আজ তাহলে আসি। আপনি তাহলে পুজোর বন্দোবস্ত করুন, আমি আগামীকাল মেয়েকে নিয়ে আসব। তারপর কি হলো? পরের দিন সন্ধ্যাবেলা আমি আবার মালতীকে সঙ্গে নিয়ে সেই তান্ত্রিক বাবার কাছে গেলাম। বাবা সমস্ত নিয়ম বিধি মেনে পুজো সম্পন্ন করে মালতীকে বললেন, এই নাও মা, এই মালাটা কলা গাছে পরিয়ে দাও। যা মা, তান্ত্রিক বাবা যেটা বলছেন সেটা কর। তান্ত্রিকের হাত থেকে মালা নিয়ে মালতী মন্ত্রমুগ্ধের মতো সামনে থাকা কলা গাছ অতিক্রম করে ছুটতে শুরু করলো। পেছন পেছন ছুটতে লাগলো তান্ত্রিক ও মিনতি। ছুটিস না মা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। মালতী ছুটতে ছুটতে সেই গাছের নিচে এসে মালাটা কাকতাড়ুয়াকে পরিয়ে দিল। এ কি করলি মা? এবার কি হবে বাবা? যেটা হবার সেটা হয়ে গিয়েছে, আর কিছুই করার নেই। এই দুনিয়ায় যা হয় সমস্ত কিছুই উনার ইচ্ছে। আমরা সবাই ঈশ্বরের হাতের ক্রীড়ানক মাত্র। এই সবটা শোনার পরেও যদি মনে হয় আমার মেয়েও আমাকে দোষী, তাহলে আমি তোমাকে আর আটকাবো না। এই কথাগুলো আপনি আমাকে বিয়ের আগে বলেননি কেন? যখন ও আমার বাড়িতেও থাকতো তখন মাঝে মধ্যে এমন সব কিসব বিড়বিড় করতো, আমি গুরুত্ব দিতাম না। পরিস্থিতি এতটা খারাপ হবে আমি কল্পনাও করতে পারিনি। হাজার হোক বাবা, আমি মেয়ের মা। মেয়ের সুখ স্বাচ্ছন্দ্যটা আমার কাছে সবার আগে। একটা অনুরোধ করব বাবা, তুমি আমার মেয়েটাকে আগলে রেখো, ওর কোনো ক্ষতি হতে দিও না। আমি নিজের প্রাণ দিয়ে হলেও আপনার মেয়ের প্রাণ আমি রক্ষা করব, আপনি কোনো চিন্তা করবেন না। বাবা, এতক্ষণ তো আমি আপনাকে সবকিছু বিস্তারিত বর্ণনা করলাম। এবার আপনি বলুন তো, এই সমস্যার সমাধান কি? তুমি ঠিকই বলছো সাধন। ওই কাকতাড়ুয়ার মধ্যেই কেশবের আত্মা বাস করছে। কিভাবে সে সেখানে চলে এসেছে সেটা পরিষ্কার নয়, তবে মনে হয় গত রাত্রে সে মালতীকে মেরে ফেলার চেষ্টা করেছে। তবে মালতীর হাতে থাকা তাবিজ যতক্ষণ তার হাতে থাকবে
ততক্ষণ কাকতাড়ুয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মালতীকে মারতে চাইছে সে কেন? কেশব নিজের মৃত্যুর জন্য মালতীকে দোষী মনে করে। ও মনে করে মালতীর কারণেই তার মৃত্যু হয়েছে, তাই সে প্রতিশোধ নিতে চাইছে। আজকে রাতটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রাত। আজ রাতে সে সম্পূর্ণভাবে চেষ্টা করবে মালতীকে নিজের বশে করে হত্যা করার। তার মানে আপনি বলছেন ওই তাবিজটা তার হাত থেকে যদি চলে যায় তবে কাকতাড়ুয়া মারাত্মক ক্ষতি করতে পারে, তাই তো? একদমই ঠিক, কিন্তু আমাদের তাকে সাবধানে রাখতে হবে। কি মালতী কোথায় গেল? সে তো এমন হঠাৎ করে কোথাও চলে যেতে পারে না। না না, কিছুই বুঝতে পারছি না। ঘর একদম খালি, তার বিছানায় কোনো চিহ্নই নেই, দরজাটাও হাঁ করে খোলা। তাহলে কি মালতী কোথায় যেতে পারে সেটা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের এক্ষুনি এখান থেকে মালতীকে খুঁজতে বেরিয়ে পড়া উচিত। বাবা, মালতীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আগে ভাগেই আন্দাজ করতে পেরেছিলাম যে এমন কিছু একটা হতে পারে, তাই বাবা, আমরা তাকে কোথায় খুঁজে পাবো? তাড়াতাড়ি আমার পেছনে এসো। আমি জানি তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। তোমরা আমার সাথে এসো। এমন সময় জঙ্গলে দূরে গাছের নিচে তাদের চোখ পড়ে মালতীর ওপর, যেখানে কাকতাড়ুয়া দাঁড়িয়ে। মালতী কিছু একটা বকবক করছে হাতে ছুরি ধরে। তান্ত্রিক সেদিকে এগিয়ে যান, তার সাথে মিনতি ও সাধন। এটা এটা কি হচ্ছে? মালতী, মালতী! বাবা, আপনি কিছু একটা করুন, না হলে খুব বড় একটা অনর্থ হয়ে যাবে। তোমরা কেউ ওর কাছে যাওয়ার চেষ্টা করবে না, এতে বিপদ বাড়বে। এসব তুমি মালতীকে ছেড়ে দাও। ওর কি দোষ? তুমি কি ভাবছো তান্ত্রিক? হ্যাঁ, কি ভাবছো? আমি ফিরবো না, ফিরবো না। কেশব আমাকে বলেছে আমি তার সঙ্গে চলে যাব। আমি 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 আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মালতী, তোর মনোসংযোগ আমার ওপরে রাখ। তুই কেশবের কথায় বিভ্রান্ত হচ্ছিস, কিন্তু কিন্তু আমি জানি তুই শক্তিশালী। তুই আর কারোর অধীনে থাকতে পারিস না মা। তুই চাইলেও তাকে ফিরিয়ে নিতে পারবি না তান্ত্রিক। মালতী আমার সঙ্গে চলে যাবে, আমি তাকে আমার সাথে নিয়ে যাব। আমি জানি কেশব, তুমি এখনো এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ। তোমার সাথে যা হয়েছে তা খুবই দুঃখজনক, কিন্তু তাতে কারুর কোনো হাত নেই। তুমি শুধু শুধু এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ। ওকে ছেড়ে দাও। কখনো না। কেশব, তুমি আর এই পৃথিবীতে থাকবে না। তুই আমাকে শেষ করবি। সেটা তো সময় বলবে। উগ্রং বীরং মহাবিষ্ণু। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। মন্ত্র বন্ধ কর। জ্বলে গেল, জ্বলে গেল। তান্ত্রিক এক মুহূর্তে হাত উঁচু করে একটি শেষ মন্ত্র উচ্চারণ করেন, আর কাকতাড়ুয়ার শরীরে আগুন ধরে যায় ও নিমেষের মধ্যে পুড়ে মাটিতে মিশে যায়। মালতীর শরীর থেকে একটা তীব্র আলো বের হয় ও মালতী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে, আমি তো ঘরে ঘুমোচ্ছিলাম, এখানে কি করে এলাম? তুই এখন মুক্ত মা। সেই দুষ্ট আত্মা আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের এ ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তান্ত্রিক বাবা। আপনি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, একজন মায়ের কোলে তার মেয়েকে ফিরিয়ে দিয়েছেন।
ঈশ্বর আমাকে যেটুকু ক্ষমতা দিয়েছেন তারই ভিত্তিতে যতদিন এই পৃথিবীর বুকে আছি মানুষের ভালো করে যাব। ওরা চারজনেই বাড়ির পথে যখন রওনা দিল তখন রাতের গভীর অন্ধকার ধীরে ধীরে আলগোছে সরে যেতে শুরু করেছে। আকাশে প্রথম সূর্যকিরণ উঠতে শুরু করেছে।